কল্পকথন বাই নোট চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ স্যারের একটি অনবদ্য সৃষ্টি হিমু সিরিজের দ্বিতীয় উপন্যাস দরজার ওপাশে। আজ এর দ্বিতীয় পর্ব। 7 দিন পর ঢাকায় ফিরলাম। মানুষের মাথার চুল 7 দিনে 1.5 মিলিমিটার বাড়ে। দাড়ি, গোঁফ এবং ভুরুর চুলও একই হারে বাড়ার কথা। ব্যাপার মনে হচ্ছে তা না। 7 দিনে আমার দাড়ি গোঁফ কিছু গজিয়েছে, মাথার চুল তেমন গজায়নি। ভুরু চুলের বৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে। আগে যা ছিল এখনো তাই। আমার চেহারায় এক ধরনের ভৌতিক ভাব চলে এসেছে। ভৌতিক ভাবের জন্য গায়ের চাদরও বোধহয় খানিকটা দায়ী। চেহারায় ভৌতিক ভাব সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়েছি গত রাতে। স্টিমারে করে ফিরছি। ফার্স্ট ক্লাসের ডেক কেমন দেখার জন্য উকি দিলাম। ডেক ফাঁকা। অল্প বয়সী এক মা তার বাচ্চা কোলে নিয়ে বসে আছে। বাচ্চাটা হাত পা ছুটছে এবং বিকট চিৎকার করছে। বাচ্চার বাবা বিব্রত মুখে এক গ্লাস পানি হাতে পাশে দাঁড়ানো। আমাকে দেখে বাচ্চার চোখ তুলে তাকালো। আর ঠিক তখন বাচ্চার মা নিচু গলায় বলল, চুপ কর শোনা, চুপ না করলে ওই ভূত তোকে খেয়ে ফেলবে। বাচ্চা চুপ করে গেল। আতঙ্কগ্রস্ত হয়ে মাকে জড়িয়ে ধরলো। আমি কাছে এগিয়ে গেলাম এবং গম্ভীর গলায় বললাম, আমি স্টিমারের দোতলায় আছি। বাচ্চা কান্নাকাটি করলে খবর দেবেন, এসে ভয় দেখিয়ে যাব। বাচ্চার মা লজ্জিত মুখে বলল, সরি, কিছু মনে করবেন না। না, কিছু মনে করিনি। আপনার বাচ্চা যথেষ্ট ভয় পেয়েছে কিনা দেখুন। প্রয়োজন মনে করলে আরো খানিকটা ভয় দেখিয়ে যাই। মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে গেল। মেয়েটা দেখতে খানিকটা রূপার মতো। ইচ্ছা করছিল আরো খানিকক্ষণ থাকি, সম্ভব হলো না। বাচ্চাটা বেশি ভয় পেয়েছে। ভয়ে হাত পা শক্ত হয়ে গেছে। আমাকে যে ভয়াবহ দেখাচ্ছে তার আরো প্রমাণ পেলাম। সেকেন্ড ক্লাসে অন্য একটি বাচ্চা, 3-4 বছর বয়স হবে, আমাকে দেখে কাঁদতে শুরু করলো। এই বাচ্চাটা ছিল বাবার কোলে। সেই ভদ্রলোক বিব্রত গলায় বলতে লাগলো, আহা, উনি কিছু করবেন না তো, কিচ্ছু করবেন না। বড় ফুপুর বাড়িতে এমন চেহারা নিয়ে ওঠা ঠিক হবে না জেনেও উঠলাম। এই বাড়ির বাথরুম খুব সুন্দর। হালকা নীল রঙের শ্রীলঙ্কা টালি বসানো বাথরুম। বড় একটা বাথটাব আছে। বাথরুম পানি ভর্তি করে শুধু নাকটা ভাসিয়ে শুয়ে থাকা দরকার। এটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। তবে এ বাড়িতে উপস্থিত হবার বেশ কিছু সমস্যা আছে। বড় ফুপু ঘোষণা করে দিয়েছেন আমাকে যেন তার বাড়ির তৃষ্ণা মানায় ঘেঁষতে না দেওয়া হয়। আমি একটি পাবলিক নুইসেন্স। আমার আসল স্থান মানসিক রোগীদের জন্য নির্ধারিত কোনো হোমে জায়গা পাওয়া না গেলে সেকেন্ড চয়েস মিরপুর চিড়িয়াখানা। আমার ফুপু তার স্বামীর কোনো বক্তব্যের সঙ্গে একমত হন না, শুধু এই বক্তব্যে একমত। ফুপার বাড়িতে তারপরও মাসে 2 মাসে একবার যাই। ফুপার 2 ছেলে মেয়ে বাদল এবং রিঙ্কি, এই দুজনের কারণে। দুজনই আমার মহাভক্ত। বাদলের ধারণা আমি রাসপুটিন এবং গৌতম বুদ্ধের 50-50 মিক্সচার। শুধু মহাপুরুষ না, পরম পুরুষ। লোকজন এখন আমাকে চিনতে পারছে না, যেদিন চিনবে হইচই পড়ে যাবে। আমার সম্পর্কে রিঙ্কির ধারণা অবশ্য এত উচ্চ না। মেয়েরা সহজে কাউকে মহাপুরুষ ভাবে না। পুরুষের দুর্বল দিকগুলো সম্পর্কে তারা সবচেয়ে ভালো জানে বলেই তারা অনায়াসে মহাপুরুষকেও সাধারণ পুরুষের দলে ফেলে দেয়। বাদল বসার ঘরে খবরের কাগজ পড়ছিল। আমাকে দেখে লাফ দিয়ে উঠল। আনন্দিত স্বরে বলল, আরে হিমুদা, কি যে সুন্দর তোমাকে লাগছে, অদ্ভুত। আমি হাই তুলতে তুলতে বললাম, আছিস কেমন? বাদল সামাজিক সৌজনের খবর ধার দিয়েও গেল না। মুগ্ধ করে বলল, ভুরুও কামিয়ে ফেলেছ? ইস, কি অদ্ভুত। ভুরু কমানো মানুষ এই প্রথম দেখলাম। সাদা চাচরে কি অপূর্ব না তোমাকে লাগছে হিমুদা? বাসার লোকজন আছে? সবাই আছে, দাঁড়াও ডাকছি। তুমি এক কাজ করো, সন্ন্যাসীদের মতো সোফায় পদ্মাসন হয়ে বসো, আমি সবাইকে ডাকি। বাবাও বাড়িতে আছেন, অফিসে যাননি, তার পেটে ব্যথা। তাহলে তো সমস্যা হয়ে গেল বাদল। পিস্তল বের করে আমাকে গুলি টুরি করে দেয় কিনা কে জানে। গুলি করবে কেন শুধু শুধু? আর যদি করো তোমার কিচ্ছু হবে না। রাসপুটিনকে 3 বার গুলি করা হয়েছিল। পটাশিয়াম সায়ানাইড খাওয়ানো হয়েছিল। নদের পানিতে চেপে ধরা হয়েছিল। তারপরেও
বাদলের কথা শেষ হবার আগেই ফুপু ঢুকলেন। আমাকে দেখে শুরুতে হকচকিয়ে গেলেও চট করে নিজেকে সামলে নিলেন, পাথর হয়ে গেলেন। কর্কশ গলায় বললেন, তুই? হিমু দাদাকে গ্রান্ট দেখাচ্ছে না মা? উফ, অপূর্ব। এই নতুন ভং ধরলি কবে? আমি মধুর ভঙ্গিতে হাসলাম। ফুপু বললেন, তোকে না এ বাড়িতে আসতে নিষেধ করা হয়েছে? কি মনে করে এলি? গোসল করতে এসেছি ফুপু, গোসল করে বিদেই হব। বাথটাবে সারা শরীর ডুবিয়ে। পাগলের মতো কথা বলিস না। তোকে আমাদের বাথরুমে ঢুকতে দেব? অফকোর্স দেবে মা, আমি বাথটাবে পানি দিচ্ছি। ডিপ ফ্রিজে বরফ আছে মা, বাথটাবের বরফের টুকরা ছেড়ে দেব, গ্র্যান্ড হবে। ফুপু ক্রুদ্ধ গলায় বললেন, তুই আমার সামনে থেকে যা বাদল, হিমুর সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কথা বলতে থাকো, আমি বাথটাব রেডি করি। বাথটাবটা আরেকটু বড় হলে আমিও তোমার সঙ্গে গোসল করে ফেলতাম। বাদল অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকে গেল। ফুপু বললেন, তোকে যে পুলিশ খুঁজছে এটা তুই জানিস? না, আমি ঢাকায় ছিলাম না। পুলিশ আমাদের এখানেও রোজ একবার করে তোর খোঁজে টেলিফোন করে। তুই নাকি মন্ত্রীর ছেলেকে নিয়ে পালিয়ে গেছিস। জ্বালানি মন্ত্রীর ছেলে? কোন মন্ত্রী জানি না, তোর ফুপা জানে। সত্যি কিনা বল। না, না হলে খামোখা তোকে পুলিশ খুঁজবে কেন? পুলিশ তো খামোখায় খোঁজাখুঁজি করে ফুপু। তুই তোর ফুপার ঘরে যা, তার সঙ্গে কথা বল, কথা বলে বিদেয়ী হয়ে যা। এক মুহূর্ত এখানে থাকবি না। গোসল করে ভদ্র হয়ে গেলে কেমন হয়? এ বাড়িতে তোর গোসল হবে না। এক কথা কতবার বলবো? যা, তোর ফুপার ঘরে যা। ফুপা বিছানায় কাত হয়ে বিছানায় শুয়েছিলেন। টেবিলে বিরাট এক গ্লাস ভর্তি ঘোলাটে রঙের বস্তু। আমি ঘরে ঢুকেই বললাম, ওর স্যালাইন চালাচ্ছেন নাকি ফুপা? ওর স্যালাইন না, ডাবের পানি। পেট ব্যথা কমেছে কিছু? আমার শরীর সম্পর্কে তোমার কৌতূহল দেখানোর কোনো কারণ দেখছি না। ফুপু বলছিল আপনি আমার সঙ্গে কথা বলতে চান। আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, তোমার সঙ্গে তো নয়ই। তাহলে ফুপা যাই? না, বসো। তোমার ফুপু কি বলেছে যে তোমাকে পুলিশ খুঁজছে? জি বলেছেন। মন্ত্রীর ছেলেকে নিয়ে নাকি ভেগেছ? করেছো কি, খুন করেছ? না, এখন না করলেও করবে। ইউ উইল আপ ইন মার্ডার। তুমি এক্ষুনি মন্ত্রীর বাড়ির সঙ্গে যোগাযোগ করো এবং পুলিশকে বলো আর যেন তার টেলিফোন করে আমাকে বিরক্ত না করে। আচ্ছা, বলবো। আমি কি এখন উঠতে পারি ফুপা? হ্যাঁ, উঠতে পারো। আমি তোমাকে এ বাড়িতে আসতে নিষেধ করেছিলাম, তারপরেও এসেছো। গোসল করার জন্য এসেছি, গোসল করেই চলে যাব। গোসলের জন্য বাথরুম খোঁজা তোমার জন্য শোভা পায় না হিমু। তুমি গোসল করবে ডোবায়, নর্দমায়। মানুষ স্নান করে পরিষ্কার হবার জন্য, তুমি করো অপরিষ্কার হবার জন্য। ভুল বললাম? আমি জবাব দিলাম না। ফুপাকে শান্ত করার একটা উপায় হচ্ছে তার কোনো প্রশ্নের জবাব না দেওয়া। কথা বলতে বলতে তিনি একসময় ক্লান্ত হয়ে চুপ হয়ে যান। হিমু। জি? তুমি নিজে একটা বদ্ধ উন্মাদ। তোমার দেখা থেকে আমার ছেলেটা উন্মাদ হচ্ছে। মানুষ ভালোটা কখনো শেখে না, মন্দটা শেখে। এই যে তুমি দাড়ি গোঁফ কামিয়ে বিতিকিচ্ছিরি কাণ্ড করেছ, বাদল এই দেখে উৎসাহী হবে। আমি তোমার সঙ্গে 100 টাকা বাজি রাখতে পারি, আর সন্ধ্যার মধ্যে সে মাথা মুড়িয়ে ফেলবে। রাখতে চাও বাজি? জি না। রাখতে চাও না কেন? টাকা নেই? টাকার সমস্যা তো আছেই। তাছাড়া এ বাজারে আপনার জিতে যাওয়ার সম্ভাবনা। আমারও ধারণা বাদল মাথা মুড়িয়ে ফেলবে, ভুরু কামিয়ে ফেলবে। ভুরু কামাবে কেন? আমি ভুরু কামিয়েছি তো তাই। তুমি ভুরি কামিয়েছ? জি। আই সি। হিমু। জি? আমি তোমাকে একটা প্রপোজাল দিচ্ছি, মন দিয়ে শোনো। দিনে 10 টাকা হিসেবে প্রতি মাসে আমি তোমাকে 300 করে টাকা দেব। তার বদলে তুমি এ বাড়িতে আর আসবে না। রাজি আছো? ভেবে দেখি। আচ্ছা যাও, 500। প্রতি মাসের 1 তারিখে আমি নিজে গিয়ে টাকাটা তোমার হাতে দিয়ে আসবো। বাট ইউ গট টু প্রমিস যে এবারে 2000 গজের ভেতরে তোমাকে দেখা যাবে না।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে রাজি? জি রাজি। প্রতিজ্ঞা করছো? করছি। আজ হচ্ছে মাসের 20 তারিখ। তুমি 10 দিনের টাকা পাবে। মাসে 500 করে হলে দিনে 166 টাকা 66 পয়সা। ফুপা মানিব্যাগ বের করলেন। টাকা বের করার আগেই বাদল ঢুকলো। ব্যস্ত ভঙ্গিতে বলল, 30টা টাকা দাও তো বাবা। কেন? 2 কেজি বরফ আনবো, 10 টাকা করে কেজি, 10 টাকা রিক্সা ভাড়া। কেন? হিমুদা গোসল করবে, 2 কেজি বরফ এনে ছেড়ে দিব। ডিপ ফ্রিজে একদানা বরফ নেই। ফুপা কোনো কথা না বলে বাদলের হাতে 30টা টাকা দিলেন এবং গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত। হিমু, জি? কে বলবে তোমার সঙ্গে মেশার আগে আমার এই ছেলে বুদ্ধিমান ছিল? বুদ্ধি এখনো আছে ফুপা। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, বিড়বিড় করে বললেন, মানুষের ব্রেন পুরোপুরি অকেজো করে দেওয়ার ক্ষমতা কোনো সহজ ক্ষমতা না, সবাই পারে না, তুমি পারো। ওর ব্রেন নিয়ে আপনি চিন্তা করবেন না ফুপা, ওর ব্রেন ভালো। ব্রেন ভালো? ব্রেন ভালোর নমুনা শুনবে? গত মাসে কি করলো শোনো। বাড়ির পেছনে একটা গাছ আছে না, সজনে গাছ? এক সন্ধেবেলা দেখি সজনে গাছ জড়িয়ে এসে দাঁড়িয়ে আছে। বারান্দা থেকে দেখলাম। নিচে নেমে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? সে দাঁত বের করে বলল, গাছের ইলেকট্রন নিয়ে নিচ্ছি। আমি বললাম, গাছের ইলেকট্রন নিয়ে নিচ্ছিস মানে? গাছের ইলেকট্রন নিতে তোকে কে বলেছে? সে চোখ বড় বড় করে বলল, হিমুদা শিখিয়েছে। এই ছেলের ব্রেন ভালো তুমি বলবে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেন আমার এত বড় ক্ষতি করছো? আমি অস্বস্তির সঙ্গে বললাম, গাছের ইলেকট্রন নেওয়ার ব্যাপারটা আপনাকে আরেকদিন বুঝিয়ে বলবো। একবার বুঝিয়ে বললে আপনার কাছে আর তেমন হাস্যকর লাগবে না। আমাকে কিছুই বুঝিয়ে বলতে হবে না হিমু, তুমি বিদেয় হও। 500 টাকা দিচ্ছি, খুশি হয়েই দিচ্ছি, নিয়ে উধাও হয়ে যাও। দয়া করো বাদল বরফ নিয়ে ফিরে আসার আগেই যাও। ওর সঙ্গে আরো কিছুক্ষণ থাকলে তোমার কাছ থেকে আরো কিছু কায়দা কানুন শিখে ফেলবে। এখন গাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, পরে হয়তো আগুন থেকে ইলেকট্রন নিতে চাইবে। একটাই আমার ছেলে হিমু, অন লিসন। ঠিক আছে ফুপা, আমি যাচ্ছি। থ্যাঙ্কস। মন্ত্রী ছেলের ব্যাপারটা খোঁজ নিও, ওরা বড় বিরক্ত করছে। আচ্ছা, খোঁজ নেব। ওসিকে বলবে আর যেন আমাকে বিরক্ত না করে, এক্ষুনি টেলিফোন করে বলে দাও। টেলিফোন নাম্বার তোমার ফুপুর কাছে আছে? আছে ফুপা, এক্ষুনি টেলিফোন করছি। এখান থেকে টেলিফোন করার দরকার নেই, কোনো দোকান টোকান থেকে করো। নাও, টেলিফোনের জন্য 5 টাকা নেওয়া যাও। গোসল না করেই ফুপার ঘর থেকে বের হলাম। ডাক্তারখানা থেকে ওসি সাহেবকে টেলিফোন করলাম। ভদ্রলোক হাতে আকাশের চাঁদ পেলেন বলে মনে হয়। আনন্দে খানিকক্ষণ কথা বলতে পারলেন না, তাতো করে তোতলালেন। কে বলছেন? হিমু সাহেব? ও মাই গড, আপনাকে আমরা পাগলের মতো খুঁজছি। আপনি আত্মীয় স্বজনের যে লিস্ট দিয়েছিলেন, সেই লিস্ট ধরে ধরে সবার কাছে গিয়েছি। যাদের টেলিফোন নাম্বার আছে তাদের অনবরত টেলিফোন করেছি। কেন বলুন তো? বিরাট সমস্যা হয়েছে ভাই। মোবারক হোসেন সাহেবের ছেলে, ও যে আপনার বন্ধু জহির, ও বাড়ি থেকে পালিয়েছে, পাওয়া যাচ্ছে না। মোবারক সাহেবের ধারণা আপনি তাকে ফুসলে ফাসলে নিয়ে গেছেন, কিংবা আপনি জানেন সে কোথায় আছে। আমি জানি না ভাই, আপনি জানেন কিংবা না জানেন, মোবারক হোসেন সাহেবের সঙ্গে আপনাকে একটু দেখা করতে হবে এক্ষুনি। এক্ষুনি যেতে পারবো না, আমার এখনো গোসল হয়নি। ভাই, আমি সামান্য ওসি, ছোট চাকরি করি। আপনারা দুজনে এসে আমাকে মন্ত্রী থাবার মধ্যে ফেলে দিয়েছেন, এখন উদ্ধার করুন। আপনার স্ত্রী কেমন আছেন? ওনার শরীরের অবস্থা এখন কেমন? ওসি সাহেব জবাব দিলেন না, চুপ করে রইলেন। আমি বললাম, ওই দিন যদিও আপনি বলেছেন আপনার স্ত্রী সুস্থ, আমার তো মনে হয় না। আমার ধারণা তিনি বেশ অসুস্থ। আমার ইনটুইশন পাওয়ার খুব প্রবল। সবসময় তা কাজ করে না, মাঝে মাঝে করে, এখনো করছে। এই যে আপনার সঙ্গে কথা বলছি, এখনো মনে হচ্ছে তিনি খুব অসুস্থ। ওসি সাহেব ক্লান্ত গলায় বললেন, হ্যাঁ সে অসুস্থ, তার অসুখ সারাবার সাধ্য কারণ নেই। আপনার জানা থাকলেও থাকতে পারে, এটা বড় ব্যাপার না। এই মুহূর্তে বড় ব্যাপার হচ্ছে এখন আপনি আমাকে দয়া করে উদ্ধার করুন। প্লিজ ওই বাড়িতে যান।
এখন গেলে তো ওনাকে পাওয়া যাবে না। মন্ত্রী সাহেব বিকেলে ফিরে ঘন্টাখানেক ঘুমান, তারপর আবার বের হন। ফিরতে ফিরতে রাত 11টা। উনি না থাকলে ওনার স্ত্রী আছেন, উনি আপনার সঙ্গে কথা বলতে চান। ভাই, আপনি কি যাবেন? যাচ্ছি। সত্যি যাচ্ছেন? হ্যাঁ, সত্যি যাচ্ছি। ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি না জানি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, দয়া করে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিলাম। আপনার স্ত্রীর অসুখটা কি? ওর গলায় ক্যান্সার, মাসখানেক আয়ু আছে। ও আচ্ছা, আপনি ক্যান্সার সারাতে পারেন? না। তাও ভালো, স্বীকার করলেন। সবাই বলে সারাতে পারে, হোমিওপ্যাথ ডাক্তাররা বলে পারে, কবিরাজ বলে পারে, পীর ফকির বলে পারে। আপনার স্ত্রীর নাম কি রানু? তাকে চেনেন? চিনি না, হঠাৎ মনে হলো তার নাম রানু। তার মাথা ভর্তি চুল। ওসি সাহেব জবাবে হ্যাঁ না কিছুই বললেন না। জহিরদের বাড়িতে তেমন কোনো ঝামেলা ছাড়াই ঢুকলাম। জহিরের মা সঙ্গে সঙ্গে দেখা করতে এলেন। ভদ্রমহিলা দেখতে অবিকল তিতলির মতো, যেন মার মাথা কেটে তিতলির ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মা মেয়ের চেহারায় এত মিল সচরাচর চোখে পড়ে না, তবে দুজনের তাকানোর ভঙ্গি দুরকম। মা শান্ত চোখে আমাকে দেখছেন, মেয়ের চোখে তীব্র রাগ এবং ঘৃণা। এমন ভাবে আমাকে দেখছে যেন মাটির নিচ থেকে অদ্ভুত যন্ত্র বের হয়ে এসেছে। মেয়ে প্রথম কথা বলল, আমার ভাই কোথায়? আমি জানি না কোথায়। দয়া করে মিথ্যা বলবেন না, আপনি যথেষ্ট যন্ত্রণা করেছেন, আমরা আর যন্ত্রণা সহ্য করব না। তিতলি, তুই চুপ কর তো, চুপ করে বসে থাক, যা বলার আমি বলবো। বাবা, তুমি কি সত্যি সত্যি জানো না ও কোথায়? সত্যি জানি না। কোথায় থাকতে পারে তা কি জানো? না, তাও জানি না। কিছু মনে করো না বাবা, আমার কিন্তু মনে হচ্ছে তুমি জানো, জেনেও বলছো না। এরকম মনে হবার কারণ কি? ও একটা চিঠি লিখে গেছে, চিঠি থেকে মনে হচ্ছে তুমি জানো। তিতলি চিঠিটা এনে একে দেখা। চিঠি দেখাতে হবে না মা, ব্যক্তিগত চিঠি বাইরের মানুষকে দেখানোর দরকার কি? ও বাইরের মানুষ না, ও জহিরের বন্ধু, তুই চিঠি নিয়ে আয়। তিতলি চিঠি আনতে গেল। ভদ্রমহিলা কপালের ঘাম মুছলেন। তাকে খুবই কাহিল দেখাচ্ছে, চোখ লাল, মনে হয় রাতে ঘুম টুম হচ্ছে না। বাবা, তোমার নামটা যেন কি? হিমু। ও হ্যাঁ, হিমু। জহির কি তোমার খুব ভালো বন্ধু? সেটা জহির বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমি জহিরকে খুব পছন্দ করি, এইটুকু বলতে পারি। কেন পছন্দ করো? খুব ভালো ছেলে, সরল সাদাসিধে, মনটা গভীর দিঘির জলের মতো স্বচ্ছ। ভদ্রমহিলা আরো কিছু জানতে চাচ্ছিলেন, মেয়েকে আসতে দেখে চুপ করে গেলেন। তিতলি আমার সামনে চিঠিটা রাখলো। তার ফর্সা মুখ এখনো ঘরনায় কুঁচকে আছে। তিতলির মা ক্লান্ত গলায় বললেন, বাবা, চিঠিটা পড়ো। তুমি কি দুপুরে খাওয়া দাওয়া সেরে এসেছো? না। তাহলে এখানেই খাবে। জহিরের বাবা 3টার দিকে আসবেন, তার সঙ্গে কথা বলে তারপরে যাবে। এখানে তো আমি খেতে পারবো না, গোসল না করে আমি কিছু খেতে পারি না। 7 দিন আছি আমি গোসল ছাড়া। তিতলি বলল, আপনাকে সেটা বড় গলায় বলতে হবে না, আপনার গা থেকে যে বিকট গন্ধ আসছে তা থেকে আমরা বুঝতে পারছি। মা মেয়ের দিকে তাকিয়ে প্রথম কঠিন গলায় বলল, তিতলি, তুই ভেতরে যা, এই ছেলে এখানে খাবে, ওর গোসলের ব্যবস্থা করতে বল, বাথরুমে তোয়ালে সাবান দাও। তিতলি উঠে গেল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি আমার ছেলে প্রসঙ্গে যে কথাগুলি বলেছ সেগুলি আমার এই মেয়ে প্রসঙ্গে সত্য। আমার এই মেয়ের মনটাও গভীর দিঘির জলের মতো স্বচ্ছ। ও তোমার উপর রেগে আছে বলে এরকম করছে। ওর ধারণা। ভদ্রমহিলা কথা শেষ করলেন না। সম্ভবত মেয়ের ধারণার কথা তিনি আমাকে বলতে চান না। আমি জহিরের চিঠি পড়তে শুরু করলাম। চিঠিতে কোনো সম্বোধন নেই, তবে বোনকে লেখা তা বোঝা যাচ্ছে। আমার এই চিঠি পড়ে খুব রাগ করবি। একবার ভেবেছিলাম চিঠি লিখবো না, তাতে সবাই দুশ্চিন্তা বেশি করবে, তাই এই চিঠি। তোদের সঙ্গে আমি থাকতে পারছি না। মানুষ হিসেবে বাবা অত্যন্ত নিম্নমানের। তিনি অনর্গল মিথ্যা বলেন, একের পর এক আজে বাজে কাজ করেন। কিছু কিছু কাজ এমন যে শয়তানের পক্ষেও করা সহজসাধ্য না। উদাহরণ দিই, আমাদের গ্রামের বাড়ির বুলু মাস্টার ভদ্রলোক, নিতান্তই ভালো মানুষ। তার অপরাধের মধ্যে অপরাধ হচ্ছে
আর ইলেকশনের সময় বাবার বিরুদ্ধে নানান কথা বলেছে যেন লোকজন বাবাকে ভোট না দেয়। সেজন্য সমস্ত বলেছে তার প্রতিটি বাক্য সত্য। যাই হোক, বাবা তাকে খুনের মামলায় এমন ফাঁসিয়েছেন যে এক ধাক্কায় যাবজ্জীবন হয়ে গেল। এ জাতীয় মানুষের সঙ্গে কি বাস করা চাই তুই বল? মাও যে বাবার চেয়ে আলাদা তা নয়। বাবার প্রতিটি অন্যায় মা সমর্থন করে যাচ্ছেন। আদর্শ স্বামীর আদর্শ স্ত্রী। বাবাকে একবার 3 লাখ টাকা ঘুষ দিয়ে গেল। টাকাটা দিয়ে গেল মার হাতে। মা শান্ত ভঙ্গিতে সেই টাকা আয়রন শেফে তুলে রাখলো। তার মধ্যে কোনো বিকার নেই। আমি আর সহ্য করতে পারছি না, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাব জানি না, গর্ত খুঁড়ে মাটিতে ডুবতে ইচ্ছে করছে। ভালো কথা, ওই রাতে হিমুর সঙ্গে গর্ত খুঁড়ে বসেছিলাম, দারুণ লাগছিল। দুজনেই থানায় গেলাম। বাবা আমাকে ছাড়িয়ে আনলেন, হিমুকে আনলেন না। বেচারা একা বসে রইল। পুলিশ নিশ্চয়ই তাকে মারধরও করেছে। বাবা সেরকম ইঙ্গিত দিয়ে এসেছেন। অবশ্যই এতে হিমুর কিছু যাবে আসবে না। পুলিশের পক্ষে ওর হজম করা মুশকিল। ও কঠিন চিজ। তুই ভালো থাকিস, প্রাণপণ চেষ্টা করতে থাক যাতে তুই এ বাড়ি ছেড়ে চলে যেতে পারিস। বাঁচার পথ একটাই। তোর ড্রয়ার থেকে কিছু টাকা নিলাম, একবারে খালি হাতে তো বের হতে সাহস পাচ্ছি না। বাবা, চিঠি পড়লে? জি, পড়লাম। কিছু বলবে? ও কত টাকা নিয়েছে? 733 টাকা। চিন্তার কোনো কারণ দেখি না। টাকা শেষ হলেই ফিরে আসবে। আগেও তো অনেকবার পালিয়েছে, নতুন কিছু তো না। জহিরের বাবাও তাই বলেছেন, কিন্তু আমি ভরসা পাচ্ছি না। রোজ রাতে দুঃস্বপ্ন দেখি। ওই দিন দেখলাম তিতলি বলল, গোসলের পানি দেওয়া হয়েছে, আপনি আসুন। মেয়েটা এখনো চোখে মুখে ঘৃণা ধরে আছে। ভালোবাসা অনেকক্ষণ ধরে রাখা যায়, ঘৃণা না। মেয়েটা কি করে ধরে রেখেছে সেই জানে। কি হলো, বসে আছেন কেন, আসুন। আমি সঙ্গে সঙ্গে উঠে এলাম এবং বাথরুমে ঢোকার আগে থমকে দাঁড়িয়ে বললাম, আপনাদের বাথরুমে কি বাথটাব আছে? হ্যাঁ আছে। তাহলে দয়া করে 2 কেজি বরফের ব্যবস্থা করুন। বাথটাবে পানি দিয়ে আমি তার মধ্যে 2 কেজি বরফ ছেড়ে দিব। তারপর নাক ভাসিয়ে শুয়ে থাকবো। পাগলামি কথাবার্তা আমার সঙ্গে বলবেন না। পাগলামি কথা শুনে আমি মুগ্ধ হই না, আমি জহির না। আপনাদের ডিপ ফ্রিজে বরফ নেই? তিতলি জবাব দিল না। আমি আশাও করিনি। মন্ত্রীর বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন প্রচুর থাকবে এটা ভাবাই স্বাভাবিক। বিশাল ডাইনিং টেবিল থাকবে, চাইনিজ রেস্টুরেন্টের মতো উর্দি পরা বয় থাকবে, ন্যাপকিন কাঁটা চামচ থাকবে। সেরকম কিছু না। খেতে এসে দেখি খুবই এলেবেলে অবস্থা। খাবার টেবিলটা ছোট, টেবিল ক্লথে তরকারির দাগ লেগে আছে। উর্দি পরা বয় বাবুর্চি দেখলাম না। বৃদ্ধা এক কাজের মেয়েকে দেখলাম, তিতলিটাকে বড় বাবু করে ডাকছে। আয়োজন সামান্য। রুগ্ন ধরনের কই মাছ, মুরগির মাংস, ডাল এবং কালচে ধরনের পেঁপে ভাজি। তিতলি কঠিন ভঙ্গিতে বলল, খেতে বসুন। আপনাদের খাওয়া হয়ে গেছে? খাওয়া না হলেও আপনার সঙ্গে বসে খাবো এরকম ভাবছেন কেন? ভাবছি না। না ভাবলেই ভালো। বড়বাবু আছেন, কিছু লাগলে ওনাকে বলবেন, উনি দেবেন। আমি এসেছি শুধু আপনাকে একটা খবর দেবার জন্য। কি খবর? আপনি যে এসেছেন বাবাকে বলা হয়েছে। বাবা একটা ক্যাবিনেট মিটিং এ আটকা পড়েছেন, আসতে রাত হবে। বাবার সঙ্গে দেখা না করে আপনি যাবেন না। খাওয়া শেষ হলে বড়বাবু আপনাকে ভাইয়ের ঘরে নিয়ে যাবে, আপনি ওই ঘরে বিশ্রাম করবেন। হাউস অ্যারেস্ট? ভাইয়া চিঠিতে লিখেছে কেউ আপনাকে হজম করতে পারে না। আমরা পারবো কেন? আপনাকে থাকতে বলা হয়েছে, আপনি থাকবেন। ঠিক আছে, থাকবো। তুমি বসো, খেতে খেতে গল্প করি। আমার সঙ্গে গল্প করবে? আমি অনেক হাসির গল্প জানি। আপনার সঙ্গে গল্প করব মানে? হু আর ইউ? তাছাড়া তুমি করে বলছেন কেন? বাংলা সিনেমা পেয়েছেন, সব জায়গায় ভরং চলে না, মনে রাখবেন। তিতলি, তুমি গল্প করতে চাও না? করবে না। চেঁচামেচি করছো কেন? কেউ খাওয়ার সময় চেঁচামেচি করলে আমি খেতে পারি না। হাজার হলেও তোমাদের অতিথি। তাছাড়া খাবার আয়োজনও ভালো না। গল্প গুজব না করলে এইসব খাবার আরো বিস্বাদ লাগে। তুমি তুমি করে কেন আপনি আমার সঙ্গে কথা বলছেন? এই অধিকার আপনাকে কে দিল? এত সাহস আপনি কোত্থেকে পাচ্ছেন? আমি আপনাকে একটা শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে আপনি কোনোদিন ভুলবেন না। জহিরের মা এই পর্যায়ে খাবার ঘরে ঢুকলেন। কি হয়েছে?
কিছু না। জহিরের মা বললেন, বাবা তোমাকে রাত 11টা পর্যন্ত থাকতে হবে যে। তোমাকে কি তিতলি এই কথা বলেছে? বলেছে। আমার কোনো অসুবিধা নেই। খেতে পারছো বাবা? আমাকে এত ঘন ঘন বাবা বলবেন না, আমার খুব অস্বস্তি লাগে। তোমার মা যখন বলেন তখনও কি অস্বস্তি লাগে? মা বলার সুযোগ পাননি। মা বললে লাগতো বলেই হয়তো আমার ধারণা। রাত 11টা পর্যন্ত অপেক্ষা করতে হলো না। মোবারক হোসেন সাহেব 9টার দিকে বাসায় ফিরলেন। আমার ডাক পড়লো 10টায়। দোতলা পেছনের দিকের বারান্দায় তিনি বসে আছেন। বসে না, নিচে চেয়ারে আধ শোয়া অবস্থায় আছেন, পা দুটো মোড়ার উপরে। খালি গা, হাঁটু পর্যন্ত তোলা এক লুঙ্গি কোন রকমে কোমরে জোড়ানো। তিতলি আমাকে নিয়ে গেল। তিনি হাই তুলতে তুলতে বললেন, ও বসো। হাতলবিহীন একটা চেয়ার রাখা হয়েছে আমার জন্য। আমি বসলাম। তিনি আবারও হাই তুলতে তুলতে তিতলির দিকে তাকিয়ে বললাম, ঘরে টক দই আছে কিনা দেখ তো মা, থাকলে আমাকে এক বাটি দে তো। তিতলি চলে গেল। তিনি চোখ বন্ধ করে ফেললেন। আমার সঙ্গে কথা বলার কোন রকম আগ্রহ দেখলাম না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি ঘুমিয়ে পড়েছেন, তবে মোড়ায় রাখা পা নড়ছে। তা থেকে ধারণা করা যেতে পারে ভদ্রলোক জেগেই আছে। হিমু। জি স্যার। প্রথমেই তোমার একটা ভুল ধারণা ভাঙানো দরকার। আমার স্ত্রী এবং কন্যার আচার আচরণে তোমরা হয়তো ধারণা জহিরের পালিয়ে যাবার ব্যাপারটা আমি অত্যন্ত উদ্বিগ্ন দুশ্চিন্তাগ্রস্ত। ব্যাপারটা মোটেও না। এটা নতুন কোনো ঘটনা না। এই জাতীয় ঘটনা আগেও ঘটেছে। আমি বরং খুশি যে সে বাড়ি থেকে বিদেয়ী হয়েছে। তোমাদের বাংলায় একটা প্রবচন আছে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো? উল্টা প্রবচন আছে স্যার, নাই গরুর চেয়ে কানা গরু ভালো। অবশ্যই প্রবচন একটু অন্যভাবে আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। মূল ভাব কিন্তু একই। হিমু। জি স্যার। আমার চেহারায় ও কোথায় যেন একটু বোকা ভাব আছে। যার সঙ্গে কথা বলি সেই আমাকে জ্ঞান দিতে চেষ্টা করে। যদিও আমি মানুষটা বোকা না। একটা বোকা লোক সব সরকারের আমলে মন্ত্রী হয় না, সব সরকারের আমলে হয় অন্য সরকারের আমলে জেলে চলে যায়। আমি এখনো জেলে যাইনি। আপনি যে বুদ্ধিমান এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বুদ্ধিমান মানুষ আবার নানা ধরনের আছে। কিছু মানুষ আছে যারা বড় সমস্যা সমাধানে বুদ্ধিমান, আবার ক্ষুদ্র সমস্যার ব্যাপারে না। আমি ছোট এবং আপাতত তুচ্ছ বিষয়েও বুদ্ধিমান। প্রমাণ চাও? আমি চাচ্ছি না, আপনি দিতে চাইলে দিতে পারেন। বেশ, প্রমাণ দিচ্ছি। তোমাকে নিয়ে আমার মেয়ে উপস্থিত হলো। আমি চাচ্ছিলাম না আমাদের কথাবার্তায় সে থাকুক। তাকে চলে যেতেও বলতে চাইলাম না, কারণ তাতে তার ধারণা হতে পারে আমি তোমার সঙ্গে জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলছি। কাজেই তাকে টক দই আনতে বললাম। আমি জানি ঘরে টক দই নেই, দোকান থেকে আনতে হবে। এতে খুব কম করে হলেও আধ ঘন্টা সময় লাগবে। তোমার সঙ্গে কথা বলার জন্য আধ ঘন্টা যথেষ্ট। আশা করি প্রমাণ পেয়েছো যে আমি বুদ্ধিমান। জি পেয়েছি। বলুন, কি বলবেন? আমার স্ত্রীর কাছ থেকে শুনলাম তুমি জহিরের চিঠি পড়েছ। যে ছেলে নিজের বাবা মা সম্পর্কে এত কুৎসিত কথা লিখতে পারে তার বাড়িতে থাকার এমনিতেই কোনো অধিকার নেই। সে চলে গেছে, ভালো করেছে, গুড ফর হিম। আমার সম্পর্কে যেসব অভিযোগ এনেছে তার প্রত্যেকটা জবাব দেওয়া যায়। কি জবাব দেব তুমি কি শুনতে চাও? না, শুধু একটা জবাব দিচ্ছি, বুলু মাস্টারের ব্যাপারটা। লোকটা হারে হারে বজ্জাত। স্কুল টিচার, তার কাজ হচ্ছে ছাত্র পড়ানো, করে পলিটিক্স। সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগেছিল। ইচ্ছা করলে হারামজাদাকে আমি 10 হাত পানির নিচে পুঁতে ফেলতে পারতাম, তা করিনি। আমি মন্ত্রী হয়ে যাবার পর স্থানীয় লোকজন আমাকে খুশি করবার জন্য তাকে খুনের মামলায় জড়িয়ে ফেলল। খেয়াল রাখবে আমি কাউকে কিছু করতে বলিনি। ওসি আমাকে খুশি করতে চাইলো, স্থানীয় মেম্বার চেয়ারম্যান খুশি করতে চাইলো, একদল মিথ্যার সাক্ষী জুটে গেল, একদল অসৎ লোক মিলে কাণ্ডটা করলো। আপনি কি খুশি হলেন? আমি সহজে খুশি হই না, সহজে বেজারও হয় না। আমার পুত্র এইসব ব্যাপার জানে না। সে জানে আমি শয়তান ধরনের মানুষ। ভালো কথা, ছেলে উপযুক্ত হয়েছে যে সে তার নিজস্ব ধারণা করতেই পারে। ছেলের ব্যাপারে আমার মোটেও মাথা ব্যথা নেই।
আমি তোমার ব্যাপারটা জানতে চাচ্ছি। মোবারক হোসেন সাহেব এবার প্রথম চোখ খুললেন। আধশো অবস্থা থেকে উঠে বসলেন। আমি খানিকটা হকচকিয়ে গিয়ে বললাম, আমার ব্যাপারে কি জানতে চান? সবকিছুই জানতে চাই। আমি কিছু খোঁজ খবর করিয়েছি, এখনো করছি। তোমার উদ্দেশ্যটা কি? জহিরকে গর্ত করে বসিয়ে রাখার কাজটা যে তুমি করেছো, আমার ধারণা তা খুব ভেবেচিন্তে করেছো। এর পেছনে তোমার পরিকল্পনা আছে। পরিকল্পনাটা কি? চট করে জবাব দিতে হবে না, ভাবো, ভেবে জবাব দাও। আমি চুপ করে রইলাম। মোবারক সাহেব চাপা গলায় বললেন, তুমি কি নিজেকে মহাপুরুষ মনে করো? অনেকেই মনে করে, কেউ কেউ হয়তো করে। অনেকের ধারণা তোমার সুপার ন্যাচারাল পাওয়ার আছে। যে ওসি তোমাদের ধরে থানায় নিয়ে গিয়েছিল, তারও ধারণা সেরকম। তোমার কি আছে কোনো সুপার ন্যাচারাল ক্ষমতা? না, তবে আমার ইনটিউশন ক্ষমতা প্রবল। মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলতে পারি। সে তো সবাই পারে। তোমার ইনটিউশন এই মুহূর্তে কি বলছে? এই মুহূর্তে আমার ইনটিউশন বলছে আপনি বড় রকমের ঝামেলায় পড়েছেন, আর এখন তেল এবং জ্বালানি মন্ত্রী না। মোবারক হোসেন শীতল গলায় বললেন, তোমার ইনটিউশন ক্ষমতা কিছুটা হয়তো আছে, কিন্তু বলা যায় অনুমান শক্তি প্রবল। ব্যাপারটা ঘটেছে আজ রাত 8টায়। তোমার জানার কথা না। প্রেসিডেন্টের গুডবুক থেকে নাম কাটা গেছে। গুডবুক থেকে নাম কাটা গেলে সঙ্গে সঙ্গে ব্যাড বুকে নাম উঠে যায়। সেখানে নাম উঠে গেছে। আমাকে জেলে যেতে হতে পারে। তোমার ইনটিউশন কি বলে? আমার ইনটিউশন কিছু বলছে না। মোবারক হোসেন আবার ইজি চেয়ারে শুয়ে পড়লেন। চোখ বন্ধ হয়ে গেল। মোড়ায় মাথা, তার পায়ের বুড়ো আঙ্গুল কাঁপতে লাগলো। মনে হয় এই হলো তার চিন্তার পদ্ধতি। হিমু, জি স্যার। আমাকে জেলে ঢোকানো সহজ না, এতে থলের বিড়াল বের হয়ে যাবে। আমাকে অখুশি করাও বর্তমানে সরকারের পক্ষে খুব রিস্কি। মেরে ফেললে ভিন্ন কথা। তোমার ইনটিউশন কি বলে? কিছু বলছে না। তোমাকে ডেকে আনার কারণ এখন বলি। ভালো কথা, তুমি নিজে কি কিছু আন্দাজ করতে পারছো? না। কথা বলার জন্য ডাকলাম, আর কিছু না। একটা পর্যায়ে আছে যখন কথা বলার কেউ আশেপাশে থাকে না। আমার অনেক কথা আছে, বলার মানুষ নেই। জহিরের বিষয় নিয়ে মাথা ব্যথা নেই। লেট হিম গো টু হেল। অবশ্য গেছেও তাই। কোথায় আছে সেই খোঁজ বের করা আমার পক্ষে কঠিন না। বের করতে চাচ্ছে না। আমার মনে ক্ষীণ সন্দেহ তুমি আমার সঙ্গে এক ধরনের খেলা খেলার চেষ্টা করছো। ভালো কথা, খেলো। শুধু জানিয়ে রাখলাম, যে খেলাটা তুমি গোপনে খেলতে পারছো না আমি জানি। তিতলি টক দইয়ের বাটি নিয়ে ঢুকলো। আমি বললাম, চাচা, আমি কি এখন যেতে পারি? অবশ্যই যেতে পারো, তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়নি। গুড নাইট। সম্মানিত সুধী, দরজার ওপাশের দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্তি। অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। গল্প ভালো লাগলে চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।